মৃত্যুর পর নাকি আত্মা বাড়ির আশেপাশেই ঘুরতে থাকে, এমন কথা আমরা অনেকবার শুনেছি। কিন্তু সেই আত্মা যদি কখনো বাড়ির লোককে সঙ্গে নিয়ে যেতে আসে, কীরকম হবে অবস্থাটা কখনো ভেবেছেন? নমস্কার, আতঙ্কের নতুন একটা এপিসোডে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকের ঘটনাটি পাঠিয়েছেন পল্লবী শর্মা, পশ্চিম বর্ধমান গৌরাণ্ডি থেকে। আজকে ওনার ছবিও আমরা তোমাদেরকে দেখাবো। পল্লবীকে অনেক ধন্যবাদ ওনার পরিবারের একটি সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। ঘটনাটি পল্লবী যেভাবে বলেছেন সেইভাবেই তোমাদেরকে শোনাচ্ছি। তবে ঘটনায় যাওয়ার আগে বলে রাখি, তোমাদের জানা কোনো ঘটনা থাকলে সেটাও জানাতে পারো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নম্বরে। আমরা অবশ্যই তোমাদের ঘটনা পড়ে শোনাবো। আর আতঙ্ককে যারা নতুন শুনছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এপিসোডটাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন ভুলো না। তো চলে আসি সরাসরি ঘটনায়। নমস্কার, আপনাদের সবাইকে আজ আমার জীবনের একটি সত্য ঘটনা শেয়ার করব, যেটা বেশ ভয়ঙ্কর ঘটনার মধ্যে একটা। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 7-8 বছর আগে। আমরা দেওঘরে একটা বিয়ে বাড়ি গেছিলাম। সেখানে আমাদের কাছে ফোন আসে যে আমাদের ছোট পিসামশাই হঠাৎ মারা গেছেন। খবরটি শুনে আমরা হতভম্ব যে হঠাৎ করে কি হলো, একজন সুস্থ মানুষ পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন। পরে আমরা জানতে পারলাম পিসেমশাইয়ের পক্স হয়েছিল। তিনি ঠিকঠাক সেবা শুশ্রূষা ও চিকিৎসার অভাবেই নাকি মারা গেছিলেন। খবরটি শোনার পর তৎক্ষণাৎ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমি, মা, দাদা বাড়ি ফিরলেও বাবা সোজা ছোট পিসির বাড়ি চলে যান। সেখানে যথাবিধি মেনে দাহ সংস্কার হয় ও সবাই যে যার বাড়ি চলে যান। পিসিরা 3 জন একটা বাড়িতে থাকতেন। পিসেমশাই মারা যাওয়ার পর পিসি ও পিসির মেয়ে একা হয়ে যায় একেবারে। তাই বাবা আমাদের সেখানে গিয়ে কিছুদিন থাকতে বলেন। এরপর হিন্দু রীতি অনুযায়ী ঘাটকাজ, শ্রাদ্ধ শান্তি ইত্যাদি সমস্ত কার্য সম্পন্ন হয়। এরপর আমি, মা, দাদা, দাদু, পিসি ও পিস্তত বোন একই বাড়িতে সবাই থাকতে শুরু করলাম। তবে আমরা সবাই রাতে একটা রুমেই থাকতাম। আশেপাশে বাড়ি থেকে অনেকেই বলতো তারা রাতে বিভিন্ন আওয়াজ পায়। কেউ মাঝে মাঝে যেন ঢিল ছোড়ে ওদের দিকে, অথবা ছাদে পাতা ঝাড় দিলে নিচে পড়ার যেমন শব্দ হয়, রাতে তেমন শব্দ পাওয়া যায়। এইসব শুনে আমরা খুব ভয় পেতাম বলে জিনিসটা আমাদের মন থেকে কিছুতেই যাচ্ছিল না। একটা রুমে আমাদের খুব কষ্ট করে চেপে চুপে থাকতে হলেও আমরা সবাই একটা রুমেই থাকতাম এবং চেষ্টা করতাম রাতে যেন আমাদের কোনো কারণে ঘরের বাইরে বেরোতে না হয়। তার জন্য রাতে জল বলো বা খাবার আমরা খুব কম খেতাম। রাত 8টা-9টা বাজলেই ঘরে ঢুকে যেতাম। এর প্রধান কারণ ছিল পিসেমশাইয়ের অকাল মৃত্যুর পর প্রতিবেশীদের বিভিন্ন কথা। অনেকেই বলতেন ওই বাড়ির পাশ দিয়ে যেতে ভয় লাগে। তারা বিভিন্ন জিনিস নাকি দেখেছেন বলে দাবি করতেন। ফলে আমরা খুব আতঙ্কের মধ্যে থাকতাম। এইভাবে কয়েকদিন কাটলো। ওই সময় রাত 11টা-11:30 বাজলেই কারেন্ট অফ হয়ে যেত। ঘন্টা 2-1 থাকতো, আবার লাইন আসতো, তখন 1টা-2টো বেজে যেত। আমরা কেউ ঘুমোতে পারতাম না। এমার্জেন্সি ব্যাটারি লাইট তখন আমরা জেলে ঘরে বসে থাকতাম। এইবার সেই দিনের কথা বলবো, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা যেদিন আমাদের হয়েছিল, যা ভাবলে এখনও আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। একদিন এমনই একটা রাতে 11:30টার দিকে কারেন্ট চলে যায়, তবে আবার সেদিনকে চলেও আসে। 11:45 নাগাদ ছোট পিসির মেয়ে বাথরুমে যাওয়ার জন্য উঠে পড়ে এবং পিসিকে ডাকে। পিসি তখন বলেন যে এত রাতে যেতে হবে না, কিন্তু সে বলে তাকে যেতেই হবে। তাই পিসি আমাকে, মাকে ও দাদুকে ডাকেন। এদিকে ডাকাডাকির ঠেলায় দাদাও জেগে গেছেন। ওকে তো কেউ একা ছাড়বে না,
তাই আমি আর মা ওর সঙ্গে বেরোলাম। পিস্তত বোনকে আমি বুনি বলি। প্রথমে আমি বাথরুমে যাই, ও ঘরে চলে আসি। তারপর বুনি বাথরুমে ঢুকতে যাবে, আবারও কারেন্ট চলে যায়। এর মধ্যে পিসি এসেও হাজির হয় বাইরে। কারেন্ট চলে যাওয়ায় আমরা সবাই বিচলিত হয়ে যাই। তখন সবার হাতে হাতে এত স্মার্টফোন ছিল না, কিপ্যাডওয়ালা একটা ফোন থাকতো, তাও কোথায় পড়ে আছে জানা নেই। চার্জার লাইটই ছিল তখনকার দিনের ভরসা। এবার কোনো রকমে সেই চার্জার লাইটটাই জেলে নিয়ে এসেছি ঘর থেকে। এদিকে লাইন আবার চলে এলো। এতক্ষণেও পিসি কিন্তু বাইরে থেকে ঘরে ঢোকেনি। ততক্ষণ বুনিও বাইরে আছে, আর মা পিসিকে বাইরে খুঁজছে। হঠাৎ মা একটা গোঁ গোঁ মতন গোঙানির শব্দ পান বাথরুমের কাছে। মা ভেবেছিলেন বুনি হয়তো ভয়ে বাথরুমে এমন আওয়াজ করছে। মা বুনিকে বলেন, এই এমন আওয়াজ করছিস কেন? বুনি বলে, কই মামি, আমি তো কিছু করিনি। এমন সময় মা ঘুরে দেখেন বাড়ি থেকে বেরোনোর গলিপথের গ্রিলটা পিসি প্রচণ্ড জোরে ঝাঁকাচ্ছে ও মুখে ওরকম গো গো আওয়াজ করছে। মা পিসিকে যখন বলছে, এ কি, তুমি এমন করছো কেন? তখন পিসি শুধু বলছে, আমাকে ওরা ডাকছে, আমাকে ওরা ডাকছে। মা বলছেন, কে ডাকছে তোমায়? কে ডাকছে? কোথাও যাবে না তুমি এখন। কিন্তু আমার পিসি তখন শক্তি এত বেড়ে গেছে যে মা একা পিসিকে সামলাতে পারছেন না। তখন আমাকে আমার নাম ধরে ডাকছেন, পল্লবী, শীঘ্রই আয় তো এদিকে, দেখ তো কি হলো হঠাৎ করে। এবার আমরা সবাই যে রুমটায় থাকতাম সেই রুমটা থেকে আমি বেরোতে যাব, হঠাৎ আমার শরীর এমন ভারী হয়ে গেল যে আমার মাথার ওপর যেন কেউ কিছু চাপিয়ে দিয়েছে। চোখের দৃষ্টিও হঠাৎ করেই ঝাপসা হয়ে গেল। আমি স্পষ্ট কিছু দেখতে পাচ্ছি না, তবু কোনো রকমের দেওয়াল ধরে এগোতে থাকলাম। এদিকে মা একইভাবে আমায় ডেকে চলেছেন, পল্লবী জলদি আয়, তোর পিসি কেমন করছে দেখ, ওর কিছু হয়ে গেলে এখন কি হবে? কিন্তু আমি মাকে বলছি, মা আমি এগোতে পারছি না। মা হয়তো বুঝতে পারছেন না আমার পরিস্থিতি, তাই একভাবে বলে চলেছেন আশেপাশে প্রতিবেশীদের ডাকতে। আমি মাকে বোঝাতে পারছি না আমার পরিস্থিতি। কোনো রকমে নিজেই যেন টেনে তুলে নিয়ে নিজেকে এগোতে হচ্ছে। তার মধ্যে ওই ঝাপসা দৃষ্টি সত্যি পিসিকে যেন অদম্য শক্তিতে পেয়েছে। বিভৎস চিৎকার করছে। ওই চিৎকার শুনে যে কোনো মানুষের ঘুম চলে যাবার কথা, কিন্তু ওই বিভৎস চিৎকার শুনেও সেই রাতে আশেপাশে থাকা ওনার যা ভাসুর বা প্রতিবেশীরা কেউ আমাদের কাছে আসেনি। যাই হোক, এবার হঠাৎ পিসি একদম শান্ত হয়ে যান, গ্রিলটাও ছেড়ে দিলেন ও মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় মা পিসিকে ধরে ফেলেন ও পিসির মাথাটা প্রায় শান বাঁধানো চাইয়ে ঠুকে যেত, সেইখানে মা বসে পড়ে পিসির মাথাটা কোলের মধ্যে ধরে ফেলেন এবং পিসি জ্ঞান শূন্য হয়ে যায়। মা বারবার বললেন, কি হয়েছে তোমার, কি হয়েছে, ওঠো ওঠো। মা হিতাহিত জ্ঞান শূন্য। মা বলছেন, তাড়াতাড়ি লোকজন ডাক, কি করব এখন? ততক্ষণে বুনি এসব দৃশ্য দেখে ভয়ে কাঠ হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে কোনো রকমে পাশেই পিসির ভাসুর যারা থাকেন তাদেরকে ডাকতে থাকি। ওনারা খুব একটা পিসির বাড়ি আসতে চাইতেন না, তাও আমার ডাকাডাকিতে নিম রাজি হয়ে কোনো রকমে এলেন। ততক্ষণে পিসির দাঁতে দাঁত লেগে গেছে। সেদিন মা ছিলেন বলেই পিসির যেন পুনর্জন্ম হলো, না হলে ওই গেট খুলে যদি পিসি সেদিন বেরিয়ে যেতেন, পিসির সাথে কী যে হতো, কোথায় যে উনি চলে যেতেন আমরা কেউ জানি না। আর দ্বিতীয় হলো, ওই শান বাঁধানো চাইয়ে পড়ে গেলেও পিসির মাথা রক্তারক্তি হয়ে যেত। তাই মায়ের ওই উপকারের আর তুলনা হয় না। এরপর পিসিকে সবাই মিলে ঘরে নিয়ে আসি। পিসি একটু স্বাস্থ্যবান মানুষ, তাই দাদা, ওনার ভাসুরের ছেলে সবাই মিলে
নিয়ে আসে পিসিকে ঘরে। পিসি তখনও জ্ঞান ফেরেনি। জল ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে বাড়িতে ঢোকার পর আমি অনুভব করলাম যে আমার ওপর চেপে থাকা ভারটা যেন অদ্ভুতভাবে মিলিয়ে গেল। আমার এবার নিজেকে খুব ফ্রি লাগছে, হালকা লাগছে। এরপর প্রায় ঘণ্টাখানেক লাগলো পিসির জ্ঞান ফিরতে। জ্ঞান ফেরার পর মা পিসিকে বলছেন, তুমি এমন করছিলে কেন? বাড়ির এদিকে এমন অবস্থা, আর তুমি গেট ভেঙে এই রাত বিরেতে কোথায় যেতে চাইছিলে? তখন পিসি বলেন, ওরা আমায় ডাকছিল জানো বৌদি, আমার মা আর তোমাদের জামাই আমাকে ডাকছিল। ওরা এমনভাবে আমায় ডাকছিল যে আমি ওদের ডাককে উপেক্ষা করতে পারছিলাম না। আমার তখন অন্য কিচ্ছুর জ্ঞান নেই, কোনো কথা মনে নেই, শুধু মনে হচ্ছিল আমাকে ওদের কাছে যেতে হবে। ওরা বারবার শুধু বলছে, চলে আয় আমাদের কাছে, চলে এসো আমাদের কাছে। এখানে বলে রাখি, পিসি যাদের কথা বলছেন তারা হলেন পিসেমশাই মারা যাওয়ার 2-3 বছর আগে মারা যাওয়া আমার দিদা এবং সদ্য মৃত পিসেমশাই। এই দুজনই নাকি সেদিন পিসিকে ডাকছিলেন, যাদের ডাক শুনে পিসিমা অমন অপ্রকৃতস্থ হয়ে গেছিলেন। এইসব শুনে আমিও মাকে বললাম যে, মা তুমি তখন তো বুঝতে পারছিলে না, রাগ করছিলে আর চিৎকার করছিলে। আমি ওই সময় ঠিক কী অনুভব করছিলাম। এরকম ভয়ঙ্কর অনুভূতি আমার জীবনে আর কোনোদিন হয়নি। গোটা শরীর আমার ভার হয়ে যাচ্ছিল। ধীরে ধীরে অসাড়তা আমায় চেপে ধরছিল। আমি চোখে পর্যন্ত ঠিকমতো দেখতে পারছিলাম না। এইরকম বিভিন্ন কথাবার্তায় রাত প্রায় 1:30 বাজে। এরপর আর এক বিপত্তির সৃষ্টি। হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই আমাদের একের পর এক সবার বমি শুরু হয়। প্রথমে আমার, তারপর ছোট পিসির, তারপর বুনি। এমনভাবে প্রত্যেকের বমি আরম্ভ হলো। আগেই বলেছি যে আমরা রাতে বেরোনোর ভয়ে খুব কম খেতাম, যাতে রাত্রেবেলা উঠতে না হয়, পেটে কোনো প্রবলেম না হয়। কিন্তু হঠাৎ যে এমন কেন হলো আমরা বুঝতে পারছিলাম না। তখন মা বললেন যে পিসাবাবুর অকাল মৃত্যুর জন্য তার অনেক চাওয়া পাওয়াগুলো থেকে গেছে এই বাড়ির মধ্যেই। এর কারণ হলো পিসেমশাইয়ের গায়ে এক অদ্ভুত ধরনের গন্ধ ছিল। আমরা সবাই সেটা পেতাম, যেটা আমাদের বাড়ির অন্য কারোর গায়ে ছিল না। আমার বাবা, কাকা, জ্যাঠাই কারোর গায়ে অমন গন্ধ পাওয়া যেত না, যেটা পিসেমশাইয়ের গায়ে পাওয়া যেত। কিন্তু পিসেমশাই মারা যাওয়ার পরেও সেই গন্ধ কিন্তু ওই বাড়ি থেকে যায়নি। মাঝে মাঝেই যেখানে সেখানে পিসেমশাইয়ের গায়ের এই গন্ধটা পাওয়া যেত। আমরাও পেতাম, মাও পেতেন। বুঝতে পারতাম যেন ওই মানুষটা বিদেহী হয়ে আমাদের আশেপাশেই ঘুরছেন। যাই হোক, ওই দুর্যোগপূর্ণ রাতে আমরা সবাই শেষে এত ক্লান্ত হয়েছিলাম যে এক নাগাড়ে ঘুমিয়ে উঠে সকাল কখন 9টা বেজে গেছে জানি না। আসলে ভয়ে আমরা সবাই জানলা দরজা বন্ধ করে শুতাম, তাই কত বেলা হয়ে গেছে বুঝেই উঠতে পারিনি। সকালে উঠে মা পিসিকে বলেন যে, তোমাদের আর এই বাড়িতে থাকতে হবে না, তোমরা আমাদের সাথে চলো। এই বাড়ির সমস্যা আগে আমাদের জানতে হবে, সেই সমস্যা কাটানো হোক, তারপর ব্যবস্থা করে দিনক্ষণ দেখে তোমাদেরকে এখানে আবার ফিরিয়ে দিয়ে যাব। এরপর আমরা সবাই সেদিনই নিজেদের বাড়িতে ফিরে আসি। সত্যি কথা বলতে নিজেদের বাড়িতে ফিরে এসে যেন হাঁফ ছেড়ে বাঁচি। কতটা সেদিনকে রিল্যাক্স লাগছিল আমাদের বাড়ি ফেরার পর তোমাদেরকে বোঝাতে পারবো না। এরপর মা পাশের এক কালী মন্দিরে যোগাযোগ করেন ও পিসির বাড়ির যে সমস্ত অলৌকিক শক্তি বা অলৌকিক দুর্যোগগুলো ছিল সেগুলো কাটানোর ব্যবস্থা মা করেন। এরপর থেকে পিসি ওই বাড়িতে বসবাস করছেন অনেক বছর হলো। আর কোনো সমস্যা তাদের আর হয়নি। তবে আজও যখন ওই রাতের কথা, ওই রাতের ঘটনার কথা আমাদের মনে পড়ে, এখনও সত্যি বলছি গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো এই ছিল আজকের ঘটনা। পল্লবীকে অনেক ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আমরা আরও এমন ঘটনা আপনাদের কাছে জানতে চাইব, সেই অপেক্ষায় থাকলাম।
আর তোমাদের কেমন লাগলো এই ঘটনা জানাতে ভুলো না। আর চলি, খুব শীঘ্রই আবার আসবো তোমাদের কাছে নতুন কোনো এপিসোড নিয়ে। ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো, আতঙ্ককে সঙ্গে রেখো। আর চলি, টাটা।